হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফিয়া চলে আসলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে অনেক কিছু রান্না করেছি, সেই ব্লগটি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, শেয়ার করতে চাই। আশা রাখছি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ একটু স্কিপ করবেন না। আর যারা যারা আমার পরিবারে নতুন এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সবাই জয়েন থাকবেন। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে জয়েন থাকবেন। আর আজকে হচ্ছে অনেক কিছু রান্না করছি, বাসায় মেহমান আসছে তো, ঈদের পরে পরে আসছে, সেজন্য অনেক কিছু রান্না করেছি। প্রথমে হচ্ছে বাদাম কিশমিশ ওইগুলো হচ্ছে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে সেমাই ভেজেছি। এখন হচ্ছে দুধ জাল দিচ্ছি, দুধের মধ্যে হচ্ছে কিছু নারকেল দিয়েছি, তারপর হচ্ছে লিকুইড দুধ, তারপর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে কনডেন্স মিল্কও দেবো কিছুক্ষণ পরে। দিয়ে এখানে হচ্ছে একটি ভুল করে ফেলেছি, আমি হচ্ছে কি দুধটা বসিয়ে হচ্ছে আমি একটু দূরে চলে গিয়েছিলাম। তারপর হচ্ছে দুধটা উতলে অনেকটুকু দুধ পড়ে গিয়েছে, একবার না দুইবার পড়েছে, অনেকটুকু দুধ পড়েছে। এই যে অনেকটা দুধ পড়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাটা সরিয়ে হচ্ছে একটা দুধটা পরিষ্কার করে নেব, চুলাটা একটু মুছে নেব। আর এখানে হচ্ছে আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হয়। সেজন্য হচ্ছে যখন গ্যাস থাকে না তখন হচ্ছে সিলিন্ডারের মধ্যে ছোট চুলাটা নামিয়ে হচ্ছে সিলিন্ডারের মধ্যে রান্না করি। আর তারপর হচ্ছে যখন গ্যাস আসে তখন হচ্ছে আমি লাইনের চুলায় রান্না করি। আর এখানে হচ্ছে স্ট্যান্ডটা লড়ে গিয়েছিল, ফোনটা যে স্ট্যান্ডের মধ্যে রেখেছিলাম ওইটা লড়ে গিয়েছিল, ওইটা ঠিকঠাক করে দিয়েছি। এখন আবার চুলার জালটা ধরিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। আর কিছু কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আহ আমি হচ্ছে এমন একটি মেয়ে, আমি যেটাতেই হাত দিই সেটাই হচ্ছে আমার কাছ থেকে হারিয়ে যায়। যেটা আমার প্রিয় জিনিস সেটা আমার কাছ থেকে হারিয়ে যায়। এটা কেন হয় আমার সাথে আমি এটা বুঝতে পারি না। আমার ভাগ্যটা এতই খারাপ। আ আমার শখের জিনিস, প্রিয় জিনিস আমি কখনোই আগলে রাখতে পারি না। ওইগুলো আমার কাছ থেকে হারিয়ে যায়। আমি হচ্ছি এমন একটি মেয়ে যে ছোটবেলা বাবা মারা গিয়েছে। বাবার আদর কি, স্নেহ কি, মায়া কি ওইসব কিছুই আমি জানি না, কিছুই আমি বুঝি না। বয়স যখন ৫ তখন আমার বাবা আমাদেরকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার মা আমাদের আ আমরা ভাই-বোনদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি হচ্ছি আমরা হচ্ছি মামুর বাড়ি থেকে বড় হয়েছি। ওখানে মার যতটুকু সামর্থ্য কুলিয়েছে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছে আমার মা আমাদের জন্য। আ অভাবের সংসার ছিল, গরিবের সংসার। তার মধ্যে বাবা নেই। মাথার উপর বড় ভাই একজন ছিল। আ সেই ভাইটাও হারিয়ে গিয়েছিল যখন আমাদের বয়স ৫। আমার ভাইয়ের বয়স তখন হচ্ছে ৯। আ আমার ভাইটা হচ্ছে হারিয়ে গিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর হচ্ছে আমার ভাইকে আমরা পাইছিলাম। আ তার মাঝে অনেকগুলো বছর হারিয়ে গিয়েছে। মাথার উপর তখন ছাতা দেওয়ার মতো কেউ ছিল না। না ছিল বাবা, না ছিল বড় ভাই। আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি তো লাইভের মধ্যে বলি যে আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা। কিন্তু নেত্রকোনা হচ্ছে আমার মামুর বাড়ি। আর আমার বাবার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আমার আব্বু যখন বেঁচে ছিল তখন আমার আব্বু আমার মামুর বাড়ির এলাকায় এসে ওখানে ব্যবসা করতো। তখন ওখানে আমার মাকে পছন্দ করে আমার মাকে বিয়ে করেছিল। বাবা যখন বেঁচে ছিল তখন হচ্ছে ছোটবেলা আমাদেরকে একবার নিয়ে গিয়েছিল ওখানে, যে দাদুর বাড়িতে। ওখানে কিছুদিন ছিলাম, বাবা মারা গিয়েছে। ওখানে বাবার কবর হয়েছে।
তারপর আমার মা আমাদেরকে নিয়ে ওখানে যখন একটা সমস্যা হয়েছিল, তারপর হচ্ছে আমার মা অনেক কষ্ট বুকে নিয়ে আমাদেরকে নিয়ে চলে আসছে আমার মামুর বাড়িতে। তখন থেকে মামুর বাড়ি থেকে বড় হয়েছি ওই পরিচিতই। এখন ওই ঠিকানায় দেই যে আমার আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। কারণ যেখানে থেকে বড় হয়েছি সেই ঠিকানাই তো দেব, তাই না? সেই কারণে বলি সবার কাছে যে আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আর আমার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। বাবা না থাকলে বলে না দুনিয়াতে কেউ থাকে না, সেরকম আমাদের ক্ষেত্রেও হয়েছে। আজকে আমাদের বাবা নেই বলে আমার চাচারা আছে, চাচাতো ভাইয়েরা আছে, তারা আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা অনেক নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার আম্মু আমাদেরকে ওখানে নিয়ে যায় না। কারণ হচ্ছে নিয়ে গেলে ওখানে সমস্যা হতে পারে। সেজন্য আমার মা আমাদেরকে আমার বাবার বাড়িতে নিয়ে যায় না। আর আমার চাচারাও আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সেই কারণেই বললাম যে আমার বাবা নেই বলে আজ আমাদের কেউ নেই, আমাদের পাশে কেউ নেই। যাই হোক, অনেক কষ্ট করে মা বড় করেছে। আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা যেন সবসময় ভালো থাকে। আমার মা ছোট থেকে দেখে আসছি আমার মা কষ্ট করতেছে। এখন পর্যন্ত আমার মা কষ্ট করতেছে। অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। এখন আমাদের সবারই বিয়ে হয়ে গেছে। শুধু একটা ভাই রয়েছে ছোট। ওর এখনো বিয়ে হয় নাই। ও এখনো অনেক ছোট। এখন ও শুধু বাকি রয়েছে আর সবার বিয়ে হয়ে গেছে। আরেকটা ভাই আছে আমার ছোট, সেও বিয়ে করেছে। আমার বড় একটা বোন আছে, তারও বিয়ে হয়ে গেছে। বড় ভাইয়াও বিয়ে করেছে। সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত আছে। মা মা আছে না, অনেক কষ্ট করে সন্তানদেরকে বড় করে যে শেষকালে হয়তো মার পাশে সন্তানরা থাকবে। কিন্তু এরকম সন্তান হলাম, মার কষ্ট আজ পর্যন্ত আমরা দূর করতে পারি নাই। আমার বড় ভাই আছে, সে হচ্ছে আমার মাকে দেখাশোনা করে। আর আরেকটা আছে, ওর সেরকম সামর্থ্য নেই। তারপর হচ্ছে ও ঠিকমতো চলাফেরা ও ঠিকমতো চলতে পারে না। সে নিজের সংসারটাই চালাতে পারে না। আমার মাকে দেখবে কি? কিন্তু বড় ভাই আছে, ভাইয়া মাকে দেখে। আর হচ্ছে দেখলেও কিন্তু আমাদের বোনদের প্রতি হচ্ছে ভাইয়ের এত ভাই বোনদের প্রতি এত মায়া নেই, আমাদের প্রতি ওই বেশি একটা টান নেই। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমার ভাইয়া অন্য জায়গায় থেকে বড় হয়েছে, অন্যদেরকে বোন ডেকেছে, অন্যদেরকে ভাই ডেকেছে। তারপর হচ্ছে ১৩ বছর পর আমরা পেয়েছি। আমাদের কাছে যদি থাকতো আমাদের ভাইয়া, তাহলে হয়তো আমাদের প্রতি মায়া মহব্বত একটু বেশি থাকতো। কিন্তু দূরে থাকার কারণে হয়তো আমাদের প্রতি বেশি একটা মায়া মহব্বত নেই। বেশি একটা মানে খবর নেয় না, আমাদের খোঁজ খবর নেয় না। কিন্তু মাকে দেখতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আ আমাদেরকে দেখতে হবে না। কিন্তু একটা কষ্ট তো থেকেই যায় যে বড় ভাই থাকতে বড় ভাইয়ের আদর পাইনি। আ অনেক বছর পর ভাইয়াকে খুঁজে পেয়েছি। তারপর হচ্ছে ভাইয়া আমাদেরকে যে একটা বড় ভাই যেরকম একটা বোনের প্রতি বা বোনদের প্রতি আ মায়া মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সেরকমটা আমাদের প্রতি নেই। তাতে কোনো দুঃখ নেই যদি আ আগে ছিল না, যখন যখন ভাইয়া ছিল না তখন আমাদেরকে কেউ দেখে নাই। ভাইয়া বলে কাউকে ডাকতে পারি নাই। তখন যেভাবে ছিলাম এখনো সেরকমভাবে আছি। আর হচ্ছে এখন বর্তমানে আমার ভাইয়া আমার সাথে কিছুটা রাগ, তার কারণ হচ্ছে আমি আ নিজে বিয়ে করেছি। সেজন্য হয়তো আমার ভাইয়া আমার সাথে একটু রাগ আগের মতো, তাও আগে যেরকম কথাবার্তা বলত, এখন আগের মতো কথাবার্তা বলে না। দীর্ঘ ১-১.৫ বছর ধরে আমার ভাইয়ের সাথে আমার কোনো কথাবার্তা হয় না। এই হচ্ছে আমার জীবন। আ আমার যেরকমই আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চেয়েছিলাম। মনে করেছি যে শেয়ার করলে হয়তো কিছুটা হালকা লাগবে। সেজন্য আমি আমার জীবনের কিছুটা গল্প আপনাদের মধ্যে শেয়ার করেছি। ইনশাআল্লাহ আমি আরো আমার জীবনের গল্প আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। যেগুলো আপনাদের অজানা আছে, যেগুলো আমার জানা আছে। কিন্তু শেয়ার করব, সবাই পাশে থাকবেন। ব্লগ মানেই জীবনের গল্প। সবকিছু শেয়ার করতে হবে আপনাদের সাথে। তাহলে হয়তো আমার মনটা একটু হালকা থাকবে। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়, প্লিজ আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে গল্প করতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আ এখন হচ্ছে এখানে চিংড়ি মাছের ভুনা করেছি, সেমাই রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি। সব রান্না করতে সব
জীবনের কিছু গল্প শেয়ার করে নিলাম। আশা করি হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার পরিবারে নতুন আসছেন দয়া করে প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সবাই জয়েন থাকবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন হচ্ছে পোলাওটা রান্না করতেছি। এক হাতেই সবকিছু রান্না করতেছি। অনেক ব্যস্ততার মধ্যেও অনেকগুলো ভিডিও জমে গেছে, দিতে পারতেছি না। অনেকগুলো ভিডিও জমা আছে। এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের। আজকে হচ্ছে ভিডিওটা দিচ্ছি। সবাই একটু দেখবেন, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের কাছে একটু অনুরোধ রইল। এই যে আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে পোলাওটা হয়ে গেছে। এই যে অনেকটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের ভুনা করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনাটা। আ এই যে আর এটা হচ্ছে গরু মাংসটা রান্না করেছিলাম রাইস কুকারের মধ্যে। এই যে এরকম ঝোল রেখেছি। আর এই যে বড় হাড়টা অনেকক্ষণ লেগেছে সিদ্ধ হতে। কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমার রান্না। কিরকম লাগলো আমার ভিডিওটি, রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন এক ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।